হ্যালো স্টুডেন্টস, আজকে সম্ভবত কেমিক্যাল বন্ডিংয়ের তোমাদের লাস্ট লেকচারটা দেবো। এটা মলিকুলার অরবিটাল থিওরিটা এখানে একদমই জানবো না আমরা, কারণ খুব ভাস্ট এবং তোমাদের বোঝার ক্ষেত্রে খুব টাফ হয়ে যাবে। যার জন্য এখানে আমি সিদ্ধান্ত নিয়েছি যে নাম দিয়েছি, দেখো টপিকটার নাম সুপার ট্রিক্স অন এমওটি, মলিকুলার অরবিটাল থিওরি। এখানে কিছু ট্রিক বলবো, যে ট্রিকগুলো কাজে লাগিয়ে তোমরা বোর্ড লেভেলে বা যে কোনো জয়েন্ট লেভেলে, প্রত্যেকটা লেভেলে তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো করতে পারবে। এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলো আছে, সেই এমসিকিউগুলো কিসের উপর বেস্ট করে আছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো এবং তাদের ট্রিকগুলো বলে জাস্ট শেষ করে দেবো এটা, ঠিক আছে? তো দুটো জিনিসের উপরে মেনলি এখান থেকে কোশ্চেনটা আসে, সেটা হলো বন্ড অর্ডার, ফার্স্ট যেটা বন্ড অর্ডার আর ম্যাগনেটিক প্রপার্টি। এই দুটো জিনিসের উপর থেকেই মেনলি কোশ্চেনগুলো আসে। তো বন্ড অর্ডারটা কী জিনিস সেটা আমরা একটু জানবো, এবং তার রিলেটেড যে সমস্ত দুটো জিনিস বন্ড অর্ডারের, বন্ড লেন্থ বা বন্ড স্ট্রেংথ, এই দুটো জিনিসটা কী সেই টুকিটাকি জিনিসপত্রগুলো থিওরিটা দিয়ে আরম্ভ করে ট্রিকটাতে যাব। ফার্স্ট কথা আসি, বন্ড অর্ডারটা কী জিনিস। লেখা আছে দেখো, নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস বিটুইন টু পেয়ার্স অফ অ্যাটমস। মানে কি, ধরো ছোটোবেলা আমরা ক্লাস 10-এ যখন শুনেছি যে নাইট্রোজেন নাইট্রোজেন তিনটে বন্ড থাকে, ঠিক অক্সিজেন অক্সিজেন দুটো বন্ড থাকে। তার মানে কি, নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড, এখানে কোভ্যালেন্ট বন্ড কত? তিনটে। তাহলে এই মলিকুলটার ক্ষেত্রে, N2 মলিকুলটার ক্ষেত্রে বন্ড অর্ডার 3, আর অক্সিজেন মলিকুলটার ক্ষেত্রে বন্ড অর্ডার 2। তার মানে দুটো পেয়ার অফ অ্যাটমসের মধ্যে যে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড, সেটাকে অ্যাকচুয়ালি বলছি আমরা বন্ড অর্ডার। এবার বন্ড অর্ডারের উপর ডিপেন্ড করে দুটো ফ্যাক্টর কাজ করে। একটা জিনিস হচ্ছে বন্ড অর্ডারের সঙ্গে বন্ড স্ট্রেংথ বা স্টেবিলিটি বা বন্ড এনার্জির কী রিলেশন আছে, আর বন্ড লেন্থের কী রিলেশন আছে। এই দুটো রিলেশন আমাদের দেখতে হবে। ফার্স্ট কথা, যে বন্ড অর্ডার ভ্যারিজেস বন্ড স্ট্রেংথ। তার মানে কি, বন্ডের অর্ডার যত বাড়বে, মানে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড যত বেশি হবে, তত বন্ডের স্ট্রেংথটা বাড়বে, বা উল্টো করে বলতে পারি মলিকুলটার স্টেবিলিটি বাড়বে, অথবা বলতে পারি বন্ড এনার্জি বাড়বে, অথবা বলতে পারি বন্ড এনথালপি বাড়বে, অথবা বন্ড ডিসোসিয়েশন এনার্জি বাড়বে, যা খুশি বলতে পারি। তার মানে নাম্বার অফ বন্ড যদি বেশি হয়, তাহলে তার বন্ড স্ট্রেংথটা অ্যাকচুয়ালি বেশি বা স্টেবিলিটিটা বেশি। তার জন্য এটা ডিরেক্টলি প্রপোর্শনাল। আবার বন্ড লেন্থটার কথা যদি ভাবি, যে ধরো এরকমভাবে পড়েছি আমরা, কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, কার্বন কার্বন ডবল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তো এটার ক্ষেত্রে যেখানে ট্রিপল বন্ড রয়েছে, সেখানে বন্ড লেন্থটা খুব ছোট কম্পেয়ার টু ডবল বন্ড অ্যান্ড সিঙ্গেল বন্ড। তাহলে বন্ড অর্ডার যদি ইনক্রিজ করে, তাহলে বন্ড লেন্থটা ছোট হয়ে যাবে, বন্ড স্ট্রেংথ বাড়বে, বন্ড লেন্থ ছোট হবে। তাহলে বন্ড অর্ডারের সঙ্গে বন্ড লেন্থের সম্পর্কটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে এখান থেকে মোদ্দা কথা যেটা দাঁড়ালো, সেটা হলো আমার বন্ড অর্ডার যদি ইনক্রিজ করে, তাহলে বন্ড স্ট্রেংথ ইনক্রিজ করবে এবং বন্ড লেন্থটা ডিক্রিজ করবে। তার মানে এই পার্টিকুলার এই তিনটে জায়গা থেকে কখনো কখনো কোশ্চেনে থাকবে যে একটা মলিকুল দিয়ে দেবে, তার বন্ড অর্ডারটা কত হবে এটা বলতে পারে, অথবা দুটো তিনটে মলিকুল দিয়ে তার বন্ড স্ট্রেংথের কম্পেয়ার করতে বলতে পারে, বা বন্ড লেন্থের কম্পেয়ার করতে পারে। এই কোশ্চেনগুলোই আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং প্রত্যেকটা এমসিকিউ ফরম্যাটেই আসবে, ঠিক আছে? তো এবার সেই কথাটা আমরা যাচ্ছি, আমরা যদি বন্ড অর্ডারটা আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে অ্যাকচুয়ালি বন্ড স্ট্রেংথের অর্ডার বা বন্ড লেন্থের অর্ডারটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তাহলে আমাদের টার্গেটটা হবে যে বন্ড অর্ডারটা কীভাবে ক্যালকুলেট করব। বন্ড অর্ডার ক্যালকুলেট করার জন্যই অ্যাকচুয়ালি এখানে ট্রিকটা বলা হয়। সেই বন্ড অর্ডারের জেনারেল যে ফর্মুলাটা, সেটা হলো বন্ড অর্ডার ইকুয়ালস টু হাফ ইন্টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। তার মানে বন্ডিং লেভেলে যতগুলো ইলেকট্রন থাকবে, সেখান থেকে অ্যান্টি বন্ডিং লেভেলে যতগুলো ইলেকট্রন থাকবে, সেটা যদি মাইনাস করে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে যেটা বেরোবে সেটাই হলো আমার বন্ড অর্ডার। এটা অ্যাকচুয়ালি বন্ড অর্ডারের জেনারেল ফর্মুলা। এবার এই ফর্মুলাটাকে বেস করে কীভাবে আমরা ট্রিকটা বানাবো,
সেই ট্রিকের জায়গাটায় আসছে। বন্ড অর্ডার ক্যালকুলেট করার ক্ষেত্রে দুটো ভাগে ভাগ করেছি। কেস 1, যেখানে দেখছি আমরা মেইনলি এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য সিস্টেম, এই জিনিসটাকে টার্গেট করি। যে সিস্টেমটা দেওয়া থাকবে, যে মলিকুলটা দেওয়া থাকবে বা যে আয়নটা দেওয়া থাকবে, সেই আয়নটার টোটাল নাম্বার অফ ইলেকট্রনস আমরা ক্যালকুলেট করব। সেই টোটাল নাম্বার অফ ইলেকট্রনসের ভিত্তিতে দুটো কেসে ডিভাইড করা হচ্ছে। একটা ফার্স্ট কেসে দেখা হচ্ছে যেখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 1 বা 1-এর বেশি, সেখান থেকে শুরু করে 8 বা 8-এর কম, অর্থাৎ টোটাল নাম্বার অফ ইলেকট্রন 1 থেকে শুরু করে 8 অবধি, অথবা 1 to 8 ইন বিটুইন টোটাল নাম্বার অফ ইলেকট্রন আমার সিস্টেমের মধ্যে যদি থাকে, তাহলে তার ক্ষেত্রে যে ট্রিকটা ব্যবহার করব, সেই ট্রিকটা হলো BABA, বাবা রুল। এই বাবা রুলটা কি? বাবা মানে বি ফর বন্ডিং ইলেকট্রনস আর এ ফর অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস। তো এবার আমরা জানবো যে প্রত্যেকটা, যেমন অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছি হোনস মাল্টিপ্লিকেশন বা পাউলিংসের ফর্মুলা অনুযায়ী, যে প্রত্যেকটা অরবিটালে দুটো করে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে। ঠিক সেইভাবেই মনে রাখবো আমরা যে বন্ডিং অরবিটালে দুটো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকবে। তারপরে 3 নম্বর যখন ইলেকট্রনটা চলে আসবে, তখন বন্ডিংয়ে দুটো, আর নেক্সট যে থার্ড যে ইলেকট্রনটা, সেটা অ্যান্টি বন্ডিং লেভেলে চলে যাবে। সেইভাবে আমরা অ্যাকচুয়ালি ফিল আপ করে যাবো। সেই জন্য ফর্মুলাটা এইভাবেও তৈরি করা হয়েছে যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 1 থেকে শুরু করে, মানে বন্ডিংয়ে একটা ইলেকট্রন থেকে শুরু করে এখানে 2, 4, 6, 8টা, তার মানে ম্যাক্সিমাম 8টা অবধি থাকতে পারে। এইভাবেই ট্রিকটা বানানো হয়েছে। তো এবার যদি আমি বন্ড অর্ডারের ফর্মুলাটায় চলে আসি, বন্ড অর্ডারের ফর্মুলা আগে বলেছি যে নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2, সেখান থেকে বন্ড অর্ডারটা বেরিয়ে যাবে। ধরো একদম সিম্পল এক্সাম্পল, যে আমি যদি H2 ক্ষেত্রে ধরি, তো H2 ক্ষেত্রে বন্ড অর্ডার যদি ক্যালকুলেট করি, বন্ড অর্ডার ইকুয়ালস টু হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, এই ফর্মুলা বসাবো। তো ফর্মুলা বসানোর আগে আমাদের দেখতে হবে যে এই H2 সিস্টেমটা টোটাল নাম্বার অফ ইলেকট্রন কতগুলো আছে, সেটা দেখতে পাবো। H2 ক্ষেত্রে একটা হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন কত? 1। তাহলে দুটো হাইড্রোজেনের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন 2। টোটাল ইলেকট্রন যদি 2 হয়, তাহলে সেই দুটো ইলেকট্রন কোথায় থাকবে? বন্ডিং লেভেলে থাকবে। তাহলে হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন দুটো মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 0, মানে ক্যালকুলেট করলে পাচ্ছি আমরা বন্ড অর্ডার 1। এই জন্যই আমরা হাইড্রোজেনটাকে লিখতে পারি H সিঙ্গেল বন্ড H, তার মানে এখানে বন্ড অর্ডারটা 1। এবার চলে আসছি He2, এই মলিকুলটার ক্ষেত্রে যখনই যাব, তখন দেখতে পাচ্ছি হিলিয়ামের কতগুলো ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন। তাহলে দুটো হিলিয়ামের জন্য টোটাল ইলেকট্রন আমার 4টে। তাই টোটাল যদি 4টে ইলেকট্রন হয়, এবার বন্ড অর্ডারে ক্যালকুলেশনে বসিয়ে দাও হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন, বন্ডিং অরবিটালে দুটো ইলেকট্রন থাকবে, নেক্সট দুটো ইলেকট্রন কোথায় থাকবে? অ্যান্টি বন্ডিং অরবিটালে। তাহলে হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন 2 মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 2। তো সেখান থেকে দেখতে পাচ্ছি এটা বন্ড অর্ডার 0। এবার কিভাবে লিখবো? তাহলে বন্ড অর্ডার যেহেতু 0 হয়েছে, সেই জন্যই বলা হয় যে হিলিয়াম He2 এই ফর্মটাতে এক্সিস্ট করে না। মলিকুলার ফর্মুলাতে বা মলিকুলার ফর্মে হিলিয়াম এক্সিস্ট করে না। তার কারণ আমরা জানি যে হিলিয়াম একটি ইনার্ট গ্যাস, যার জন্য সে He2 ফর্ম করে না। এ কি ফর্মে থাকে? He মলিকুলার ফর্মেই থাকে, ও মলিকুল ফর্মে যেতে পারে না, পরমাণু ফর্মেই থেকে যায়। ঠিক আছে, এরকম আরেকটা ছোট্ট এক্সাম্পল যদি নিয়ে নিই, ধরো Li
2 লিথিয়ামের ক্ষেত্রে 3টে ইলেকট্রন, তাহলে টোটাল ইলেকট্রন আমার হবে 6। তাহলে হাফ ইন্টু বন্ড অর্ডারের জায়গায় আসছে হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন। এবার দেখো পরপর করে ফিল আপ করে যাও, 6টা ইলেকট্রন আছে, বন্ডিং ইলেকট্রন 2টো, আবার অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 2টো, আবার বন্ডিং ইলেকট্রন 2টো, তাহলে টোটাল বন্ডিং ইলেকট্রন হলো আমার 4টে। তাহলে 4 মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কটা? 2টো। তাহলে এখানেও ক্ষেত্রে বন্ড অর্ডার পাচ্ছি আমার 1। ঠিক আছে, এইভাবে বন্ড অর্ডারগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। কোন সিস্টেমের ক্ষেত্রে? কেস 1-এ যেটা বললাম, টোটাল ইলেকট্রন ম্যাক্সিমাম 1 to 8 ইন বিটুইন, এর মধ্যেই থাকে, তার ক্ষেত্রে আমরা কেস 1। এবার চলে আসছি কেস 2-র ক্ষেত্রে। কেস 2-র ক্ষেত্রে টোটাল ইলেকট্রন, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য সিস্টেম, এটা শুরু হবে যেহেতু 8 হয়ে গেছে, তার মানে আমরা বলতে পারি 8 to 20। এই ইলেকট্রন সিস্টেমের মধ্যে যদি আমার টোটাল ইলেকট্রন থাকে, তাহলে আমি কেস 2 ট্রিকটা বলতে পারি। সেই ট্রিকটা একটু খেয়াল করে দেখো, যে স্টার্টিংটা করছি আমরা, টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি 14 থাকে সেই জায়গা থেকে স্টার্টিংটা করছি। ধরো আমি এখানে দিচ্ছি টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, আর এইখানে ড্র করছি বন্ড অর্ডার। তো স্টার্টিংটা করছি 14 ইলেকট্রন দিয়ে। টোটাল আমার সিস্টেমে যদি 14 ইলেকট্রন থাকে, তাহলে তার বন্ড অর্ডার হয় 3। এইটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এটাই আমাদের মনে রাখতে হবে। এটার ক্ষেত্রে আর ওই জেনারেল যে ফর্মুলাটা আছে, বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2, ওই ফর্মুলাটা বসাচ্ছি না। এটা নতুন একটা ট্রিক, যে স্টার্ট করছি আমরা 14 ইলেকট্রন সিস্টেম দিয়ে। 14 ইলেকট্রন মনে রাখার উপায় কি? আমরা জানি নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন ট্রিপল বন্ড হয়, এবং নাইট্রোজেন সিস্টেমের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন 14, 7টা করে 14টা টোটাল ইলেকট্রন থাকে। তাই এই জায়গা থেকে মনে রাখার জন্য, সুবিধার জন্য, 14 ইলেকট্রন মানে টোটাল সিস্টেমে যদি 14 ইলেকট্রন থাকে, তাহলে সেখানে বন্ড অর্ডারটা হবে 3। এবার যদি একটা করে ইলেকট্রন কমে যায়, তাহলে বন্ড অর্ডার 0.5 করে কমে যাবে, তার মানে 2.5 13 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে, 12 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে 2, 11 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে 1.5, 10 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে 1, 9 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে 0.5, অ্যান্ড 8 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে 0। আবার উল্টো দিকে যখন একটা করে ইলেকট্রন বাড়বে, তখনও আমার বন্ড অর্ডার 0.5 করে কমে যাবে। 15-এর ক্ষেত্রে 2.5, 16-এর ক্ষেত্রে 2, 17-এর ক্ষেত্রে 1.5, 18-এর ক্ষেত্রে 1, 19-এর ক্ষেত্রে 0.5, অ্যান্ড 20-এর ক্ষেত্রে 0। তো এইভাবে আমরা বন্ড অর্ডারটা মনে রাখবো। 14 ইলেকট্রন সিস্টেম থেকে স্টার্ট, যেখানে বন্ড অর্ডার 3, তার থেকে একটা ইলেকট্রন যদি কমে, তাহলে বন্ড অর্ডার 0.5 করে কমবে, এবং একটা ইলেকট্রন করে যদি বাড়ে, তাহলে একই রেশিওতে 0.5 করে বন্ড অর্ডারটা কমে যাবে। তাহলে ম্যাক্সিমাম বন্ড অর্ডার আমার 3। এবার গল্প হচ্ছে, যেহেতু আমার এটা ট্রিক, এটা কোনো থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিছুই নেই, তাহলে প্রত্যেকটা ট্রিকের একটা করে এক্সেপশন থাকে। ঠিক এখানেও আছে এক্সেপশন, এই এক্সেপশনটা লিখে দিচ্ছি। এক্সেপশন CO+, যেখানে আমি টোটাল ইলেকট্রন যদি কাউন্ট করি, তাহলে টোটাল ইলেকট্রন যদি কাউন্ট করি, সেটা হচ্ছে কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন 6টা, 6, প্লাস অক্সিজেনের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন 8টা। যেহেতু একটা পজিটিভ চার্জ আছে, তাহলে একটা ইলেকট্রন মাইনাস হবে, তাহলে হয়ে যাচ্ছে আমার 13, টোটাল 13 ইলেকট্রন সিস্টেম। তাহলে আমার এক্সপেক্টেড যে বন্ড অর্ডার, 13 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে 2.5 এটা হওয়া উচিত ছিল, কিন্তু যেটা এক্সপেরিমেন্টালি শো করে বন্ড অর্ডারটা, এটা হলো 3.5।
এটা নয়। তার মানে এটাই আমার এক্সেপশন, যেখানে 13 ইলেকট্রন সিস্টেম হওয়া উচিত বন্ড অর্ডার 2.5, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 3.5। ঠিক আছে, এই হচ্ছে বন্ড অর্ডারের ট্রিক। এবার এখান থেকে ছোট্ট যদি এক্সাম্পল আমি ধরে নিই, যে নাইট্রোজেনের ক্ষেত্রেই ধরছি যে 14 ইলেকট্রন সিস্টেম, তাহলে বন্ড অর্ডার 3। ঠিক একই রকমভাবে অক্সিজেন যদি ধরি, তাহলে টোটাল ইলেকট্রন 8 আর 16টা ইলেকট্রন মানে বন্ড অর্ডার 2, এই জন্য অক্সিজেনকে আমরা এইভাবে লিখি। আবার যদি O2 প্লাস করি, তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে 8 প্লাস 8 মাইনাস 1, তার মানে 15 ইলেকট্রন সিস্টেম মানে বন্ড অর্ডারটা আমার 2.5। আবার যদি O2 মাইনাসের ক্ষেত্রে ধরি, O2 মাইনাসের ক্ষেত্রে 8 প্লাস 8 প্লাস 1, এটা মাইনাস থাকার জন্য, তাহলে 17 ইলেকট্রন সিস্টেম মানে বন্ড অর্ডার হচ্ছে আমার 1.5। ঠিক আছে, এইবার তোমাকে যদি বলা হয় যে বন্ড অর্ডারের রেশিওতে সাজাও, বন্ড অর্ডারের রেশিওতে যদি সাজাতে বলে ইনক্রিজিং অর্ডারে, তাহলে কি বলতে পারবে যে বন্ড অর্ডার হাইয়েস্ট সবচেয়ে O2 প্লাস, তারপর O2, তারপর O2 মাইনাস। এবার এটাকেই তোমাকে যদি বলা হয় বন্ড স্ট্রেংথ, সেখানে বলতে পারবে যে যার বন্ড অর্ডার বেশি তার বন্ড স্ট্রেংথ বেশি, তাহলে O2 প্লাস, O2 অ্যান্ড O2 মাইনাস। আবার এটাকেই যদি বলা হয় যে বন্ড লেন্থের অর্ডার অনুযায়ী সাজাও, বন্ড লেন্থ, সেটাকে বলতে পারি যার বন্ড অর্ডার ম্যাক্সিমাম তার বন্ড লেন্থ সবচেয়ে কম, তার মানে O2 প্লাস এর বন্ড লেন্থ সবচেয়ে ছোট, তারপর O2, তারপর O2 মাইনাস। তো এইভাবে পুরো ব্যাপারটাকে সলভ করা যাবে স্টেবিলিটি দিয়ে, সমস্ত কিছু গল্প এখান থেকে বন্ড অর্ডার দিয়ে ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, এই হলো আমার সব বন্ড অর্ডারের ট্রিক। এইবার যে নেক্সট পার্টটা যাব, সেটা হলো ম্যাগনেটিক প্রপার্টি। ম্যাগনেটিক প্রপার্টিতেও এরকম একটা ছোট্ট ট্রিক আছে, সেই ছোট্ট ট্রিকটা বলেই শেষ করব ভিডিওটা। ম্যাগনেটিক প্রপার্টি দুটো জিনিস আমাদের জানতে হবে, একটা হলো প্যারাম্যাগনেটিক, আর একটাকে বলা হয় ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, আর একটাকে বলা হয় ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। তো কথা হচ্ছে যে প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স এটাকে কাকে বলবো, বা তার ডেফিনেশনটা কি? প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স মানে এমন একটা সাবস্টেন্স যেখানে অ্যাটলিস্ট 1 আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। তাহলে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হচ্ছে সেই সাবস্টেন্স হ্যাভিং অ্যাটলিস্ট 1 আনপেয়ার্ড ইলেকট্রন। তার মানে আনপেয়ার্ড ইলেকট্রন যে সিস্টেমের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে সেটাকেই আমরা বলবো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। আর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স তাদেরকেই বলবো হ্যাভিং অল পেয়ার্ড ইলেকট্রনস, অর বলতে পারি নো আনপেয়ার্ড ইলেকট্রন। এটাই হলো তার ডেফিনেশন, যে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স এইভাবেই চিনবো আমরা, যেখানে আনপেয়ার্ড ইলেকট্রন একটা, অ্যাটলিস্ট একটা প্রেজেন্ট থাকবে, 2, 3, 4, 5 যা খুশি থাকতে পারে, আনপেয়ার্ড ইলেকট্রন একটা থাকবে। আর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স তাকেই বলবো যেখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না। তার ট্রিকটা কি? তার ট্রিকটা হলো নাম্বার 1, the molecules having total odd number of electrons, 10 electron, total 10 electron and 16 electron। তাহলে সেই সব মলিকুল যেখানে টোটাল অড নাম্বার অফ ইলেকট্রন থাকে, মানে টোটাল ইলেকট্রনটা অড নাম্বার, অথবা 10টা ইলেকট্রন, অথবা 16টা ইলেকট্রন, এই সিস্টেমগুলো যদি দেখি তাহলে তারা হবে আমার
প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। তাহলে যাদের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ইলেকট্রন অড নাম্বারে হবে, অথবা 10টা ইলেকট্রন থাকবে, অথবা 16টা ইলেকট্রন থাকবে টোটাল, তাদেরকে বলবো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। আর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স কাদেরকে বলবো? মলিকিউলস হ্যাভিং টোটাল ইভেন নাম্বার অফ ইলেকট্রনস, তাদেরকে বলবো ডায়াম্যাগনেটিক। অর্থাৎ যেখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রনসটা ইভেন নাম্বারে থাকবে তাদেরকে বলবো ডায়াম্যাগনেটিক। ফর এক্সাম্পল যদি ধরে নিই, ধরো আমার ক্ষেত্রে ধরে নিলাম আমি B2 অথবা O2 O2 প্লাস আর N2, এগুলোর ক্ষেত্রে যদি ধরি, তাহলে B2-র ক্ষেত্রে টোটাল ইলেকট্রন কতগুলো আছে? বোরনের ক্ষেত্রে 5টা ইলেকট্রন থাকে, তাহলে B2-র জন্য 5 + 5 10 ইলেকট্রন। অক্সিজেনের ক্ষেত্রে 8 + 8 16 ইলেকট্রন। O2 প্লাসের ক্ষেত্রে 8 + 8 -1, তার মানে 15 ইলেকট্রন। 10 ইলেকট্রন থাকা মানে সিস্টেমটা আমার প্যারাম্যাগনেটিক, তাহলে এখান থেকে বলবো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। তাহলে B2টা আমার প্যারাম্যাগনেটিক। O2-র ক্ষেত্রে 16 ইলেকট্রন, প্যারাম্যাগনেটিক। O2 প্লাসের ক্ষেত্রে 15 ইলেকট্রন, অড নাম্বারে, প্যারাম্যাগনেটিক। N2-র ক্ষেত্রে টোটাল 14 ইলেকট্রন, ইভেন নাম্বারে, তাহলে বলবো এটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। তাহলে এই হলো আমার, এইভাবে আমরা ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক এগুলো ক্যালকুলেট করতে পারবো। একটা ছোট্ট কোশ্চেন যেটা দিয়ে ভিডিওটা শেষ করব। কোশ্চেনটা হলো, among the following molecules C2 2-, N2 2-, O2 2-, O2, এই সাবস্টেন্সগুলোর মধ্যে হুইচ ওয়ান ইজ ডায়াম্যাগনেটিক, and has shortest bond length? এটা হচ্ছে আমার কোশ্চেন। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিকের জায়গাটা চলে আসি। C2 2-, টোটাল ইলেকট্রন কত? 6 + 6 + 2, 14 ইলেকট্রন, ডায়াম্যাগনেটিক। N2 2-, 16 ইলেকট্রন টোটাল, প্যারাম্যাগনেটিক। O2 2-, 18 ইলেকট্রন, ডায়াম্যাগনেটিক। O2 16 ইলেকট্রন, প্যারাম্যাগনেটিক। তাহলে আমার কোশ্চেনে যেটা বলেছে যে হুইচ ওয়ান ইজ ডায়াম্যাগনেটিক, তাহলে ফার্স্ট C2 2-, C2 2- অ্যান্সার হতে পারে। তাহলে ফার্স্ট ক্যান্সেল N2 2- আর O2, এই দুটো আমার ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমার কি পড়ে থাকলো? C2 2- অ্যান্ড O2 2-। এবার আমার নেক্সট বলেছে যে অ্যান্ড হ্যাজ শর্টেস্ট বন্ড লেন্থ। বন্ড লেন্থ কোনটা ছোট রয়েছে, তাহলে বন্ড অর্ডার ক্যালকুলেট করব। যেহেতু আমার 14 ইলেকট্রন সিস্টেম, C2 2- 14 ইলেকট্রন সিস্টেম, তাহলে এর বন্ড অর্ডার হবে 3। আর O2 2- 18 ইলেকট্রন সিস্টেম, তাহলে এর বন্ড অর্ডার হবে আমার 1। যদি তাই হয় তাহলে বন্ড অর্ডারের সঙ্গে বন্ড লেন্থের রিলেশনটা কি করেছি? বন্ড অর্ডার ভ্যারিজেস 1/বন্ড লেন্থ। তার মানে শর্টেস্ট বন্ড লেন্থ সেটাই হবে যার বন্ড অর্ডারটা সবচেয়ে বেশি। তাহলে অ্যান্সার হবে C2 2-।
ঠিক আছে, দ্যাটস অল, থ্যাংক ইউ।